নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের গল্প বাংলা সাহিত্যের দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি খুব সুন্দর গল্প। গল্পের নাম রামের সুমতি। এই গল্পটা হয়তো আপনারা অনেকেই আগে শুনে থাকবেন, কিন্তু এটি এমন একটি গল্প যেটা বারবার শুনতে ইচ্ছে করে। শরৎচন্দ্রের আসল গল্পটি সাধু ভাষায় লেখা হয়েছিল। আমি সেই গল্পটি যদ্দূর সম্ভব চলিত ভাষায় বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে এখন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। সেই কারণে গ্রামের লোকেরা তাকে ভয় করত। রামের অত্যাচার কখন কিভাবে কার উপর এসে পড়বে অনুমান করাও অসম্ভব ছিল। বড় ভাই শ্যামলাল শান্ত স্বভাবের না হলেও ছোট অপরাধে বড়দণ্ড দিত না। জমিদারের কাছারিতে কাজ করত, নিজের জমি জমা দেখাশোনা করত, পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা আর নগদ কিছু টাকাও ছিল। শ্যামলালের সঙ্গে নারায়ণের বিয়ে হয় 13 বছর আগে। সেই বছরই মারা যান রামের বিধবা মা, 2.5 বছরের শিশু রাম ও বিরাট সংসারের ভার নারায়ণের উপর ফেলে রেখে। চারিদিকে জ্বরের প্রকোপ। নারায়ণীও জ্বরে পড়লেন। 3-4টে গ্রামের মধ্যে একমাত্র পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ভিজিট 1 টাকার থেকে বেড়ে 2 টাকা হলো। ওষুধ বলতে অ্যারারুট ও ময়দা মেশানো কুইনিনের পুড়িয়া। সেই ওষুধ খেয়ে 7 দিনেও নারায়ণের জ্বর ছাড়ে না। চিন্তিত হয়ে ওঠেন শ্যামলাল। নৃত্যকালী গেছিল ডাক্তার ডাকতে, ফিরে এসে বলল, ডাক্তার আজ অন্য গাঁয়ে যাবে, সেখানে 4 টাকা ভিজিট, বলেছে আসতে পারবেন না। শ্যামলাল রাগে গজগজ করে, আমিও না হয় 4 টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে, যা চামার টাকায় ডেকে নিয়ে আয়। ঘরের ভিতর থেকে সে কথা শুনে ক্ষীণ স্বরে নারায়ণী বলে ওঠেন, আহা, অত ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে এমন কি আর ক্ষতি হবে? রামলাল তখন উঠোনের একধারে পেয়ারা গাছতলায় বসে পাখির খাঁচা তৈরি করছিল। দাদা বৌদির কথা শুনে উঠে এসে বলে, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। সর্বনাশ! দেওরের সাড়া পেয়ে উদ্বেগে বিছানায় উঠে বসেন নারায়ণী। ওগো, রামকে নিষেধ করো। ও রাম, লক্ষ্মী ভাইটি আমার, মাথা খাস, যাস নে, শুধু শুধু ঝগড়া করতে নেই। রাম কোনো কথায় কান দেয় না। কাঠি ধরে বসে থাকা 5 বছরের ভাইপো জানতে চায়, খাঁচা বুনবে না কাকা? হ্যাঁ, পরে বুনবো। কপাল চাপড়ায় নারায়ণী। স্বামীর উদ্দেশ্যে বলেন, কেন তুমি ওকে যেতে দিলে? যদি কোনো কাণ্ড করে আসে? শ্যামলালের মন মেজাজ ভালো ছিল না। রেগে বলেন, তা আমি কি করব? তোমার নিষেধ শুনলো না, আর আমার নিষেধ শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্যে আমার এক দণ্ডও বাঁচতে ইচ্ছে করে না। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দে, সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক। নিত্যকালী চলে যায় ভোলার খোঁজে। রাম এসে হাজির হয় নীলমণি ডাক্তারের বাড়িতে। ডাক্তার তখন ডিসপেন্সারিতে একটা ভাঙা আলমারির সামনে ভাঙা টেবিলে বসে নিক্তি হাতে ওষুধ ওজনে ব্যস্ত। 4-5 জন রোগী হাঁ করে দেখছে। ডাক্তার আর চোখে রামকে একবার দেখে নিয়ে আবার নিজের কাজে মন দেন। রাম মিনিট খানেক চুপ করে থাকে, তারপর বলে, বৌদির জ্বর সারছে না কেন? ডাক্তার নিক্তিতে চোখ রেখেই উত্তর দেন, তা আমি কি করব, ওষুধ তো দিচ্ছি।
ছাই দিচ্ছ, পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনে নীলমণি ওজন নিক্তি সব ছেড়ে লাল চোখে তাকিয়ে থাকেন। এত বড় শক্ত কথা মুখে আনার সাহস যে সংসারে কোনো মানুষের থাকতে পারে তা তার জানা ছিল না। একটু পরেই গর্জে ওঠেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন? এদিকে ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। উপস্থিত লোকেরা হতবাক হয়ে শুনছিল। তাদের এক ঝলক দেখে নিয়ে রাম আবার বলে, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে তাই, নইলে তোমার দাঁতগুলো এখনই ভেঙে দিয়ে যেতাম। শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই চলে এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় হয়নি, আজ রাতে কুরুলের এক এক ঘাই কাত হবে, আর কাল এসে শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। উত্তরের অপেক্ষা না করে রাম বেরিয়ে যায়। ডাক্তার আড়ষ্ট হয়ে বসে থাকেন নিক্তি ধরে। একজন বৃদ্ধ সাহস করে বলে, আর দেরি করো না ডাক্তারবাবু, ভালো ওষুধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও। ওর নাম রাম, ও যা বলে তাই করে ছাড়ে। ডাক্তার নিক্তি রেখে বলে, আমি থানায় যাচ্ছি দারোগার কাছে, তোমরা সব সাক্ষী। যে লোকটি পরামর্শ দিচ্ছিল সে বলল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভুমো করছে, রাম ঠাকুরজি কি বলে গেল শুনতেও পাইনি। তাছাড়া দারোগায় বা কি করবে? রামকে দেখতে ছোট, কিন্তু ওর বাগদি ছেলের দলটা একবারেই ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক তখন আমাদের বাঁচাতে আসবে না। দারোগাও যে এক আটি খড় দিয়ে উপকার করবে তাও নেই। ওসব আমরা পারবো না, ওকে সবাই ভয় পায়। তার চেয়ে যা বলে গেছে তাই করো। একবার হাতটা দেখো দেখি, আজ দুখানা রুটি রুটি খাবো নাকি। ডাক্তার পুড়ছিলেন নিজের জ্বালায়। বুড়োর প্রস্তাবে দাও দাও করে জ্বলে ওঠেন, সাক্ষী দিবি না? তবে দূর হয় এখান থেকে, আমি কারো হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেবো না, দেখি তোদের কি গতি হয়। বুড়ো লোকটা লাঠি হাতে উঠে দাঁড়ায়। দোষ কারো নয় ডাক্তারবাবু, বড্ড দুষ্টু ছেলে। খবরটা একবার দিয়ে যেতে হবে, নয়তো আর মনে করবে থানায় যাওয়ার মতলব আমরাই দিয়েছি। বিঘেটা বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়ে উঠেছে, হয়তো আজ রাতেই সব উপড়ে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো আর রাত্রে ঘুমোয় না। থানা না হয় আরেকদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওকে ঠান্ডা করে এসো। একে একে সবাই চলে যায় ডাক্তারখানা ছেড়ে। নীলমণি দীর্ঘশ্বাস ফেলে চলে যান বাড়ির ভিতর। দুনিয়ায় কারো ভালো করতে নেই। জানলার বাইরে চোখ রেখে ছটফট করছিলেন নারায়ণী। রাম ফিরে এসে ডাক দেয়, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। রাম, একবার এদিকে আয়। নারায়ণী ডাকেন। কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াতে পড়াতে রাম বলে, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দেন, শিগগির আয় বলছি। রাম কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে তক্তাপোষের এক পাশে পায়ের কাছে গিয়ে বসে। নারায়ণী জিজ্ঞেস করেন, ডাক্তারের সঙ্গে তো দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললাম। নারায়ণীর বিশ্বাস হয় না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি তো? রাম চুপ করে থাকে। নারায়ণী বলেন, বল না, আর কি বলেছিস তাকে? না, বলবো না। নিত্যকালী ঘরে এসে খবর দেয় ডাক্তারবাবু আসছেন। মোটা চাদর টেনে পাশ ফিরে শুলেন নারায়ণী। দৌড়ে পালায় রাম। ডাক্তারের সঙ্গে ঘরে ঢোকেন শ্যামলাল। ভালোভাবে পরীক্ষার পর নারায়ণীকে বলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তোমাকে 2 দিন সময় দিয়েছে, এর মধ্যে না সারলে
আমার ঘর ধরে সব আগুন ধরিয়ে দেবে। লজ্জায় কুঁকড়ে যান নারায়ণী। বলেন, ডাক্তারবাবু, ওর ওই রকমই কথা, আপনি কোনো ভয় করবেন না। না, লোকে বলে ওর নাকি একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ। বড় ভয় হয় মা। আমরা ওষুধ দিতে পারি, মানুষের প্রাণ তো দিতে পারি না। নারায়ণী চুপ করে থাকেন। শ্যামলাল বিরক্ত হয়ে বলেন, ওই ছেলে একদিন জেলে যাবে, আর সেই সঙ্গে আমাকেও না যেতে হয়। রামের ধমকে আজ নীলমণি শোবার ঘরের সিন্দুক খুলে আসল কুইনিন আর টাটকা ওষুধ এনেছিলেন। ওষুধ দেওয়ার পর শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে জিভ কেটে বলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, কোনো মতেই বেশি নিতে পারবো না, বেশি নেওয়ার অভ্যেসই আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্ম চিরদিনের। 2 দিন আগেও তিনি এখান থেকে 1 টাকার বেশি আদায় করেছিলেন, আজ সে কথা বেবাক ভুলে গেলেন। সমস্ত ব্যাপারটা বুঝতে দেরি হয় না শ্যামলালের। যাই হোক, নারায়ণী ভালো হয়ে উঠলেন। সংসার আগের মতোই চলতে লাগলো। মাস 2 পরে একদিন নদীতে স্নান সেরে এসে জলভরা কলসি উঠোনে নামিয়ে নারায়ণী হাঁক দেন, নেত্য, বাঁদরটা কোথায়? বাড়ির সবাই জানতো কে বাঁদর। ছোটবাবু, এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী ডাক দেন, এদিকে আয় হতভাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর থেকে কাঠি খুঁচিয়ে আঠা বের করতে করতে সামনে এসে দাঁড়ালো। সাঁতরাদের 1 মাচা শসা গাছ, তা কেটে দিয়ে এসছিস কেন? তারা কি আমাকে কাটতে দেখেছে? না, তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? ওই বুড়িটা আমাকে অপমান করলো কেন? রাগে চিৎকার করে ওঠেন নারায়ণী, অপমানের কথা পরে হবে, তুই চুরি করেছিস কেন তাই আগে বল। রামলাল রাগে অবাক হয়ে বলে, চুরি করেছি? কখনো না, এতটুকু শসা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরো রেগে যান, হ্যাঁ বাঁদর, 100 বার হয়। এত বড় ছেলে, কাকে চুরি করা বলে তাও জানো না? ওই কচি ছেলেটা পর্যন্ত জানে। থাক থাক, 1 পায়ে দাঁড়িয়ে। গোবিন্দ এ বাড়ির কচি ছেলে, রামের চেলা। সারাদিন রামের সঙ্গে ঘুরঘুর করে, এটা ওটা হুকুম তামিল করে। এতক্ষণ ঘুড়ি ধরে দাঁড়িয়েছিল। গোলমাল শুনে সেটা ছেড়ে মায়ের পাশে এসে দাঁড়ায়, নিজেই 1 পা তুলে দেখিয়ে দেয়, কাকা দাঁড়াও 1 পায়ে, এমনি করে। ঠাস করে গোবিন্দের গালে 1 চড় কষিয়ে পিছন ফিরে 1 পায়ে দাঁড়িয়ে থাকে রাম। হাসি চেপে ছেলেকে কোলে তুলে রান্নাঘরে চলে যান নারায়ণী। মিনিট 2 পরে ফিরে এসে দেখেন রাম 1 পায়ে ঠাই দাঁড়িয়ে আছে, কোঁচার কাপড়ে চোখে জল মুছছে ঘন ঘন। নারায়ণী বলেন, যা, অনেক হয়েছে, আর দুষ্টুমি করিস না। রাম কান দেয় না, রাগ করে 1 পায়ে দাঁড়িয়ে চোখ মুছতে থাকে। নারায়ণী কাছে এসে তার হাত ধরে টানেন, শক্ত হয়ে জোরে ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। হাসি মুখে আরেকবার টানার চেষ্টা করতেই 1 ছুটে পালিয়ে যায়। ঘণ্টাখানেক পরে নৃত্যকারী ডাকতে এসে দেখে রাম চণ্ডীমণ্ডপের ওধারে বারান্দায় পা ঝুলিয়ে চুপ করে বসে আছে। নৃত্যকালী বলে, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দেয় না। নৃত্য সামনে এসে বলে, মা বললেন চান করে খেয়ে নিতে। রাম মুখ তুলে চেঁচিয়ে ওঠে, যা, ভাগ এখান থেকে। মা কি বলেছেন শুনেছ তো? না, শুনিনি, আমি স্নান করবো না, খাবো না, কিচ্ছু করবো না, তুই যা। ঠিক আছে, তাই বলছি। রাম দৌড়ে খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়ে ভিজে কাপড়ে বসে থাকে। খবর পেয়ে ব্যাকুল হয়ে ছুটে আসেন নারায়ণী। ওরে ভূত, এ কি করলি? ওই ডুবাই কেউ পা ধোয় না, আর তুই ডুব দিয়ে এলি? বলতে বলতে তিনি আঁচল দিয়ে মাথা মুছিয়ে
রামের কাপড় বদলে দেন, ঘরে বসিয়ে এগিয়ে দেন ভাতের থালা। রাম বাড়া ভাতের সামনে চুপ করে বসে থাকে। রামের মনের ভাব বুঝে নারায়ণী তার মাথায় হাত রাখেন। লক্ষ্মী ভাই, এবেলা নিজে নিজে খেয়ে নে, রাতে আমি খাইয়ে দেব। দেখছিস না, এখন আমার রান্না শেষ হয়নি। রাম ভাত খেয়ে জামা পরে স্কুলে চলে যায়। নিত্যকালী বলে, তোমার জন্যই ওর অভ্যেস খারাপ হচ্ছে। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দিতে হবে কেন? একটু রাগ করলে খাইয়ে দিতে হবে? নারায়ণী হাসেন, বলেন, না হলে খেতে চায় না যে, রাতের লোভ না দেখালে খেত না যে, ওখানেই বসে থাকতো সারা দুপুর। না, খেত না, খিদে পেলে ঠিকই খেত। নিত্যকালী বলে। নিত্যকালীর কথায় মনে মনে অসন্তুষ্ট হন নারায়ণী। তোরা ওর বয়সটাই দেখলি, বড় হলে বুদ্ধি হলে আপনি লজ্জা হবে, তখন কি আর কোলে বসে খেতে চাইবে? নিত্যকালী ক্ষুণ্ণ হয়ে বলে, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সেও যদি জ্ঞান বুদ্ধি না হয়, তো আর কবে হবে? নারায়ণী রেগে ওঠেন। জ্ঞান বুদ্ধি সবার এক সময় হয় না নিত্য, কারো 2 বছর আগে হয়, কারো 2 বছর পরে। জ্ঞান বুদ্ধি হোক না হোক, তোদের এত দুর্ভাবনা কেন? ওই তোমার দোষ মা, ওই যে কিরকম দুষ্টু হয়ে উঠছে তা তো নিজের চোখেই দেখছো। পাড়ার লোকে বলে তোমার আদরই। পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো আর পাড়ার লোক না। সারা সকাল এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলো, পচা পুকুরে ডুব দিল, ভগবান জানেন জর্জারি হবে কিনা, আর তারপরে বলিস না খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। ঘরে বাইরে এত গঞ্জনা সহ্য হয় না। বলতে বলতে তাঁর 2 চোখ জলে ভরে আসে। রামকে নিয়ে কাল রাতে শ্যামলারের সঙ্গে সামান্য ঝগড়া হয়েছিল। নিত্য সে কথা জানতো না, তাই থতমত খেয়ে যায়। বলে, কাঁদছো কেন মা? আমি তো খারাপ কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দিলাম। নারায়ণী চোখ মুছে বলেন, সব মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা মুখ বুজে সহ্য করি। কিন্তু লোকে আদর দেওয়ার খোঁটা দেয় কি বলে? তারা কি চাই ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি, তাহলেই কোথায় মনের ইচ্ছা পূর্ণ হয়? চোখে আঁচল দিয়ে তাড়াতাড়ি চলে যায় নারায়ণী। নিত্যকালী মনে মনে বলে, জানি নে বাপু, সব বিষয়ে যার এত বুদ্ধি এত ধৈর্য, সে কেন এই সামান্য কথা বুঝতে পারে না? ভারী তো শাসন। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে, অমনি পৃথিবী যেন রসাতলে গেছে। দাদার সঙ্গে খেতে বসা একদম পছন্দ করেন রাম। রাতে ইচ্ছে করেই 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে দূরে বসেছিলেন নারায়ণী। রাম ঘরে ঢুকেই লাফিয়ে ওঠে, আমি খাবো না, কিছুতেই না। তবে শুয়ে পড় গিয়ে, নারায়ণী বলেন। নারায়ণীর গম্ভীর স্বর শুনে লাফানি বন্ধ হলেও খেতে বসে না রাম, চুপটি করে দাঁড়িয়ে থাকে। অন্য দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকতেই ঝড়ের বেগে পালিয়ে যায়। শ্যামলাল খেতে বসেন। জানতে চান, রেমো খেলো না যে? নারায়ণী সংক্ষেপে জবাব দেন, ও আমার সঙ্গে খাবে। খাওয়া শেষ করে শ্যামলাল রান্নাঘরে বাইরে চলে যেতেই 1 মুঠো ছাই নিয়ে ঘরে ঢোকে রাম। আমি কাউকে খেতে দেবো না, সবার থালায় ছাই দিয়ে দেবো, দি। নারায়ণী মুখ তোলেন, একবার দিই দেখ না। ছাই হাতি সুর বদলায় রাম, সকালবেলা ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা করা না? তুই খেলি কেন? তুমি যে বললে রাতে। বুড়ো ছেলে, পরের হাতে খেতে তো লজ্জা করে না? রাম অবাক হয়ে বলে, পরের হাত কোথায়? তুমি যে বললে। আর কথা বাড়ান না নারায়ণী, যা ছাই ফেলে হাত ধুয়ায়, কিন্তু আর কোনোদিন খেতে যাসনি। খাওয়ানো তখনও শেষ হয়নি। নিত্য বিনা প্রয়োজনে দরজার সামনে দিয়ে ঘুরে বারান্দায় চলে যায়। নিত্যকালকে দেখতে পেয়ে নারায়ণী বলে ওঠেন, রাম, তুই কি কখনো শান্ত হবি না ভাই? ভগবান কোনোদিন কি তোর সুমতি দেবেন না? লোকের কথা যে আমার আর সহ্য হয় না।
রাম মুখের ভাত গিলে ফেলে বলে ওঠে, কে লোক, তার নাম কি? নারায়ণী দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কয়েক মাস পরে সত্যি সত্যি নারায়ণী অসহ্য হয়ে উঠলেন। তার বিধবা মা দিগম্বরী 10 বছরের মেয়ে সুরধনীকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতেন। ভাই হঠাৎ মারা যাওয়ায় লোক পাঠিয়ে নারায়ণী মাকে নিজের কাছে নিয়ে এলেন। মেয়ের বাড়ি পা রাখার দিন থেকেই রামকে বিষ নজরে দেখতে শুরু করলেন দিগম্বরী। সকালবেলা রাম 2-3 হাত লম্বা এক অশ্বত্থ চারা এনে উঠোনের মাঝখানে পোঁতা শুরু করে। দিগম্বরী রান্নাঘরের দাওয়ায় বসে মালা জপ করতে করতে লক্ষ্য করছিলেন সবকিছু। হঠাৎ গলা চড়িয়ে জানতে চান, ওটা কি হচ্ছে রাম? অশ্বত্থ গাছ লাগাচ্ছি, বড় হলে ছায়া হবে। মাস্টারমশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। যা গোবিন্দ, ঘটিতে জল নিয়ে আয়। ভোলা, মোটা একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলে ওঠেন। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন সৃষ্টি ছাড়া কাণ্ড বাপের জন্মেও দেখিনি বাপু। রাম সে কথায় কর্ণপাতও করে না। ছোট ঘটিতে জল নিয়ে আসে গোবিন্দ। রাম তার হাত থেকে ঘটি নিয়ে সস্নেহে বলে, হে, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং এখানে দাঁড়া, আমি জল নিয়ে আসছি। ঘড়া ঘড়া জল ঢেলে সারা উঠোন কাদা করে রামের গাছ লাগানো শেষ হয়। নারায়ণী নদীতে স্নান সেরে ফিরে আসেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে জ্বলছিলেন। মেয়েকে দেখেই দপ করে জ্বলে উঠলেন। দেখ নারায়ণী, দেখ, তুই চেয়ে দেখ, তোর দেওয়ালের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে। ওই দেখ, আমার একটা আস্ত বাঁশ ঝাড় কেটে এনেছে বেড়া দেবে বলে। নারায়ণী দেখলেন ভোলা একরাশ বাঁশ আর কঞ্চি টানতে টানতে উঠোনে ঢুকছে। ভোলা রামেরই সমবয়সী। মায়ের রাগ আর রামের পাগলামি দেখে হেসে ফেললেন নারায়ণী। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে? রাম আশ্চর্য হয়ে বলে, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। ওই যে ওই ছোট ডালটা দেখছো, ওটা বড় হলে গোবিন্দের জন্য একটা দোলনা টাঙিয়ে দেবো। একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে আবার কালি গলা বাড়িয়ে খেয়ে ফেলবে। দে, কাটারিটা আমার হাতে দে তো, তুই পারবি নে। বলে ভোলার হাত থেকে কাটারি নিয়ে ঠকাঠক বাঁশ কাটতে শুরু করে। নারায়ণী হাসতে হাসতে কলস কাঁখে রান্নাঘরে চলে যান। রাগে দিগম্বরীর চোখ জ্বালা করে। মেয়েকে জিজ্ঞেস করেন, তুই কিছু বললি না, ওখানে অশ্বত্থ গাছ থাকবে? নারায়ণী হাসেন। অত ব্যস্ত হচ্ছ কেন মা? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও দেখবে কালকেই শুকিয়ে যাবে। দিগম্বরী সে কথায় ঠান্ডা হলেন না। বলেন, শুকোবে না ছাই? ভালো চাষ তো উপড়ে ফেল। বাপরে, তাহলে আর কারোর রক্ষে থাকবে না মা। ভয়ে শিউর ওঠেন নারায়ণী। কেন, বাড়ি করে একার? ইচ্ছে করলেই উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে দেবে? কেন, তোরা কেউ না? অশ্বত্থ গাছের উপরে রাজ্যের কাক, চিল, শকুন এসে বাসা বাঁধবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি বাপু এখানে থাকতে পারবো না। তাছাড়া ওকে তো এত ভয়টা কিসের? আমার বাড়ি হলে ওকে মজা দেখাতাম, একদিনে সোজা করে দিতাম। মায়ের মনের ছবি স্পষ্ট দেখতে পান নারায়ণী। একটু চুপ করে থেকে জোর করে হাসতে চেষ্টা করেন। হ্যাঁ, ছেলে মানুষ, ওর বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ি উঠোনে অশ্বত্থ গাছ লাগায়? 2 দিন যাক না, নিজেই ফেলে দেবে। দিগম্বরী ধমকান, তার কোনো দরকার নেই, আমি নিজেই ফেলে দেবো। না মা, না, অমন কাজও করো না। ওকে তুমি চেনো না, ওর বড় ভাই ওকে কিছু বলতে সাহস পায় না। আজকের দিনটা থাক না। দিগম্বরী বিরক্ত হন। আচ্ছা, তুই কাপড় ছাড় গিয়ে। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসে বালিশের ওয়ার সেলাই করছিলেন। নিত্য দৌড়ে এসে খবর দেয়, সর্বনাশ হয়েছে মা, দিদিমা ছোটবাবুর গাছ তুলে ফেলে দিয়েছে। স্কুল থেকে ফিরে
ও কাউকে আর রক্ষে রাখবে না। নারায়ণী সেলাই ফেলে ছুটে আসেন। সত্যি গাছ নেই। জিজ্ঞেস করেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী হাঁড়ির মতো মুখে আঙুল তুলে দেখান, ওই তো। নারায়ণী ছুটে যান গাছের কাছে। শুধু তোলা নয়, মুচড়ে ভাঙা হয়েছে গাছটা। গাছটা নিঃশব্দে তুলে বাইরে ফেলে দেন নারায়ণী। স্কুল থেকে ফিরে রাম গাছ না দেখতে পেয়েই বই খাতা ফেলে চিৎকার করে ওঠে, বৌদি, আমার গাছ! রান্নাঘরের বাইরে আসেন নারায়ণী। বলছি, আয় এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ, কই? আয় এদিকে আয় না বলছি। রাম কাছে আসতেই রামের হাত ধরে ঘরে নিয়ে যান নারায়ণী। কোলের উপর বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, মঙ্গলবার কি অশ্বত্থ গাছ লাগাতে আছে রে? শান্ত হয়ে রাম জানতে চায়, কেন, কি হয়? নারায়ণী হেসে বলেন, বাড়ির বড় বউ মারা যায় যে। যা, মিথ্যে কথা। না রে, মিথ্যে কথা নয়, পঞ্জিকা লেখা আছে। কই দেখি পঞ্জিকা। রামের কথায় বিপদে পড়ে যান নারায়ণী। তবু অবাক হওয়ার ভান করে বলেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পঞ্জিকার নাম মুখে আনতে নেই, আর তুই দেখতে চাইছিস? এ কথা তো ভোলাও জানে। ডাক ভোলাকে। ভোলা জানে, অথচ সে জানে না। ভোলার কাছে রাম ধরা দিয়ে চায় না। বৌদির গলা জড়িয়ে ধরে বলে, সত্যি আমি জানতাম না। ফেলে দিলে তার দোষ নেই, না বৌদি? চোখ ছলছল করে ওঠে নারায়ণীর। রামের মাথাটা বুকের ভিতর চেপে ধরে বলেন, আমি মরে গেলে তুই কি করবি? রাম জোরে জোরে মাথা নাড়ে, যাও, ও কথা বলতে নেই। নারায়ণী লুকিয়ে চোখের জল মোছেন। বুড়ো হলাম আর মরবো না? রাম বৌদির ঠাট্টা বুঝতে পারে। তুমি বুড়ো বুঝি, একটা দাঁত পড়েনি, চুলও পাকেনি। ওই চুল পাকার আগেই দেখবি আমি একদিন নদীর জলে ডুবে মরবো, স্নান করতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস না, দিনরাত ঝগড়া করিস। সেদিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরবো না। কথাটা রাম বিশ্বাস করলো না ঠিকই, কিন্তু মনে মনে ঘাবড়ে গেল। আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না। উনি আমাকে অমন বলেন কেন? বললেই বা, উনি আমার মা, তোর গুরুজন। আমাকে যেমন ভালোবাসিস ওকেও ভালোবাসবি। বল, বাসবি তো? রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লুকোয়। এইভাবে মুখ লুকেই সে 13 বছর ধরে বড় হয়ে উঠেছে। আজ কেমন করে বৌদিকে এত বড় মিথ্যে কথা বলবে? নারায়ণী ভেজা গলায় বলেন, মুখ লুকোলে কি হবে? ঠিক এই সময়ে দিগম্বরী এসে হাজির হন। গলার স্বরে মধু ঢেলে বলেন, ও, কাজকর্ম ছেড়ে দেওয়ারকে আদর করছিস? ওদিকে নিজের ছেলেটা কি করে বেড়াচ্ছে সে খেয়াল আছে? রাম মুখ তুলে তাকালো। তার চোখ দুটো তখন হিংস্র জন্তুর মতো জ্বলছে। নারায়ণী জোর করে তাকে বুকের উপর চেপে মায়ের কাছে জানতে চান, কেন, ছেলেটা আবার কি হলো? কি আবার হবে বলেই চলে গেলেন দিগম্বরী। বানিয়ে বলার মতো একটা মিথ্যে কথাও খুঁজে পেলেন না। রাম জোর করে মাথা তুলে বলে, ওই ডাইনিটা আমি গলা টিপে মারব। নারায়ণী তার মুখে হাত চাপা দেন, চুপ কর পাজি, মা হয় না? 3-4 পরে একদিন ভাত খেতে বসে উহ আহ করে বার দুয়েক জল খেয়ে ভাতের থালা ঠেলে উঠে দাঁড়িয়ে রাম নাচতে শুরু করে, ওই ডাইনি বুড়ি রান্না আমি খাবো না, কখনো না। উফ, ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকার শুনে পুজো ছেড়ে ছুটে আসেন নারায়ণী। কি হলো রে? রাগে চোখে জল এসে যায় রামের। আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলতে বলতে ঝড়ের বেগে বাইরে চলে যায়। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন নারায়ণী। তারপর বলেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। এত ঝাল খাওয়া এবারের কারো অভ্যেস নেই। দিগম্বরী রাগে আগুন হয়ে ওঠেন, ঝাল আবার কোথায়?
দুটো লঙ্কা শুধু বলে দিয়েছি, তাতেই এত কাণ্ড? বিরক্ত হন নারায়ণী। নাই বা দিলে দুটো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর। আমাকে রান্না শেখাতে আসিস না। চুল পেকে গেল রান্না করতে করতে, এখন তোর কাছে আমাকে রান্না শিখতে হবে? নারায়ণী কোনো কথা না বলে রান্নাঘরে নতুন রান্নার জোগাড় করা শুরু করেন। দিগম্বরী দাওয়ায় বসে পা ছড়িয়ে কপাল চাপড়ান। হাউমাউ কান্না জুড়ে বলতে থাকেন, ভাই রে, কোথায় আছিস রে ভাই, একবার ডেকে নে, আর সহ্য হয় না রে, যা মুখে আসে তাই বলে আমাকে গাল দেয়। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসছি রে, আমার গলায় দড়ি জোটে না রে আমার। এর চেয়ে আমার রাস্তায় রাস্তায় ভিক্ষি করে খাওয়া শতগুণে ভালো রে। সুরো, আয় চলে আয়, এ বাড়িতে আমি আর জলস্পর্শ করবো না। সুরধনী কাঁদো কাঁদো হয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। দিগম্বরী তার হাত ধরে বলেন, চল। নারায়ণী সামনে এসে দাঁড়ান। দিগম্বরী কাঁদতে থাকেন, আমাদের আর আটকাস নেই, যেতে দে, না খেয়ে গাছতলায় পড়ে মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত আর খাবো না। নারায়ণী হাত জোর করেন, কার উপর রাগ করছো মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরী কান্না দ্বিগুণ বেড়ে যায়। কান্নায় গলার স্বর মিলিয়ে মিশিয়ে নাকি সুরে বলতে থাকেন, আমি কচি ঘুঁকি নই নারায়ণী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, হ্যাঁ, আমায় দূর করে দাও। বেশ, তাই যাচ্ছি। আমরাই তোদের আপদ বালায় কলগ্রহ, পচ্ছার বলছি। নারায়ণী মায়ের দুই পা চেপে ধরেন। আজকের মতো মাফ করে দাও মা, উনি আসুন, তারপর যা ইচ্ছা হয় করো। মাকে দুহাতে টেনে পিঁড়ির উপর বসিয়ে পাখার হাওয়া দিয়ে ঠান্ডা করেন নারায়ণী। দিগম্বরের রাগ তখনকার মতো থেমে যায়। কিন্তু দুপুরবেলায় শ্যামলাল খেতে বসতেই দরজার আড়াল থেকে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দিলেন। প্রথমে অবাক হলেও পরে শ্যামলাল সমস্ত ব্যাপারটা জানতে পেরে আধ খাওয়া ভাত ফেলে উঠে গেলেন। রাগের কারণ বুঝতে পারলেন নারায়ণী, কিন্তু নৃত্যকালী সহ্য করতে পারল না। স্পষ্ট কথা বলে, সে বলে ফেলল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে তুমি বাবাকে খেতে দিলে না? চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না, 2 মিনিট পরেই না হয় বের করতে। সে কথার উত্তর না দিয়ে কালো মুখে বসে থাকেন দিগম্বরী। দুপুরবেলা রাম ফিরে এসে এ ঘর ও ঘর খুঁজে শেষ পর্যন্ত বৌদির ঘরে এসে হাজির হয়। গোবিন্দকে নিয়ে নারায়ণী শুয়ে আছেন। ব্যাপারটা তার ভালো মনে হলো না। তবু আস্তে আস্তে বলে, আমার খিদে পেয়েছে। বৌদি উত্তর দেন না। রাম আরেকটু জোরে জিজ্ঞাসা করে, কি খাবো? আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার বুঝি খিদে পায় না? নারায়ণী মুখ ফিরিয়ে রুষ্ট হয়ে বলেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে, তাকে বল। কথা না বাড়িয়ে রাম চলে যায়। নেত্যকে খুঁজে বের করে। খেতে দে নেত্য। নেত্য এক বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5টা নারকেল নাড়ু এনে দেয়। এই খাবার? রাগে জ্বলে ওঠে রাম। ছোটবাবু, ভালো চাও তার ঝামেলা করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে উঠে এলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। রাম সবকিছু দেখে এসছিল, কথা না বাড়িয়ে দুধটা খেয়ে নেয়। মুড়ি আর নাড়ু কোঁচড়ে ঢেলে পুকুর পাড়ে গিয়ে বসে। বৌদি উপোস করে আছে। আনমনাভাবে মুড়ি চিবুতে চিবুতে ভাবে। বৌদির উপোস করার কথা মনে পড়তেই তার আর খেতে ইচ্ছে করে না। মুনি ঋষিদের মতো কোন একটা মন্ত্র জানা থাকলে এখানে বসেই বৌদিকে সে পেট ভরে খাইয়ে দিতে পারত। বাড়ি ফিরে বৌদিকে খাওয়ার অনুরোধ করতে লজ্জা হয়। তাছাড়া দাদা যখন খায়নি, বৌদিও খাবে না, অনুরোধ করেও লাভ নেই। কোচর থেকে নাড়ু মুড়ি পুকুরের জলে ছড়িয়ে দিয়ে ঘুরতে থাকে। বারবার কেবল তার মনে পড়ে যায় বৌদি উপোস করে আছে। কথাটা যত ভাবে ততই মনের মধ্যে সূচ ফুটতে থাকে। রাতে শ্যামলা নারায়ণীকে বলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হয়ে জিজ্ঞেস করেন, কার কথা বলছো? কেন, রামের কথা? তোমার মা 4-5 দিন ধরে বলছেন।
রাম ওকে যা নয় তাই বলে অপমান করছে। আমি 5 জন লোক ডেকে বিষয় সম্পত্তি সব ভাগ করে ওকে আলাদা করে দেব। আচমকা ধাক্কায় নারায়ণী কথা বলতে পারেন না। একটু পরে বলেন, রামকে আলাদা করে দেবে? কি বলছো? ওইটুকু দুধের ছেলে, বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে শুনি? শ্যামলাল ব্যঙ্গ করে বলেন, দুধের ছেলেই বটে, তা বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। ও জানে না, আমি জানি। মা বুঝি 4-5 দিন ধরে এইসব কথাই বলে বেড়াচ্ছেন। নারায়ণীর প্রশ্নে শ্যামলাল থতমত খেয়ে যান। আমতা আমতা করে বলেন, না না, উনি কিছু বলেননি, লোকেরও তো চোখ আছে। আর তাছাড়া তুমি কি মনে করো আমি নিজে কিছু দেখতে পাইনি? নারায়ণী বলেন, না, আমি তা মনে করি না, কিন্তু ওর কে আছে? কাকে নিয়েও আলাদা হবে? মা আছে, না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রান্না করে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হয়ে বলেন, আমিও সব জানি না। মুখে বললেও মনে মনে কি আর এত বড় সত্য জানতেন না? দুঃখে ঠোঁট কেঁপে ওঠে নারায়ণীর। কোনো মতে কান্না সামলে বলেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন তোমার মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন সেভার আমি বইতে পারছি কিনা। রেঁধে বেড়ে ছেলে মানুষ করছি, লোক লৌকিকতা, আত্মীয় স্বজন, সংসার সবই একটা মাথায় বয়ে আরো 13 বছর কাটিয়ে দিলাম। এখন আমার সংসারে যদি হাত দিতে আসো, সত্যি বলছি আমি নদীতে ডুব দিয়ে মরবো। তখনটা আমাকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে সংসার করো, আমি দেখতেও যাবো না, বলতেও আসবো না। শ্যামলাল মনে মনে ভয় করতেন নারায়ণীকে, সুতরাং আলোচনা সেখানেই বন্ধ হলো। পরদিন নারায়ণী রামকে কাছে বসিয়ে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে বলেন, রাম, তোর আর এখানে থেকে কাজ নেই, তুই বরং আলাদা কোথাও থাক গিয়ে। পারবি না থাকতে? রাম সঙ্গে সঙ্গে রাজি। একগাল হেসে বলে, হ্যাঁ, খুব পারবো বৌদি। তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। বৌদি, কবে যাবে? সে কথার উত্তর না দিয়ে নারায়ণী রামকে কাছে টেনে নেন। বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না? রাম মাথা নাড়ে, না। আর বৌদি যদি মরে যায়? যাও তো। সত্যি বলছি, এখন বৌদির কথা শুনিস না, তখন বুঝতে পারবি। রাম প্রতিবাদ করে ওঠে, কখন তোমার কথা শুনি না? কখন শুনিস তাই বল। কতদিন তোকে বলেছি আমার মাকে অপমান করিস না, তবু তুই তাকে অপমান করবি, কালকেও করেছিস। এবার আমি যেদিকে দু চোখ যাই চলে যাব। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি আমি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না না, আমি ওসব পারবো না। নারায়ণী হাসেন, তোকে পারতেই হবে। রাম হো হো করে হেসে ওঠে, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি কোথাও যাবে না, সে আমি ভালোই জানি। মিথ্যে নয়, সত্যি, দেখিস আমি ঠিক চলে যাব। রাম কাঁচুমাচু মুখে বলে, আর যদি তোমার কথা শুনি? নারায়ণী হাসি মুখে বলেন, তাহলে আর যাব না, তোকে আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হয়ে বলে, আচ্ছা, এবার আজ থেকে তুমি দেখো। এরপর 8-10 দিন বেশ শান্তিতে কেটে গেল। দিগম্বরী কটাক্ষ করলেও রাম কিন্তু রাগ করত না। বৌদির সেদিনের কথা বিশ্বাস না করলেও তার মনে মনে ভয় হয়ে গেছিল। কিন্তু আজ আবার অঘটন ঘটে গেল। দিগম্বরীর বাবার প্রেতাত্মা নাকি এখানে ঘুরঘুর করছে। চোখে না দেখলেও তিনি স্বপ্নে জেনেছেন। তাই 12 জন ব্রাহ্মণকে খাইয়ে তিনি তর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সকালবেলা রাম অঙ্ক কষছিল। ভোলা চুপি চুপি গিয়ে বলে, দা ঠাকুর, ভগাভাগদি তোমাদের কার্তিক গণেশকে ধরার জন্য জাল এনেছে। কার্তিক গণেশ হলো 2টো পুরনো বড় রুই মাছ। পুকুরের জলের ধারে ধারে ঘুরে বেড়ায়, মানুষজনকে ভয়ই করে না। রাম বলে তার পোষা মাছ, নাম কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কোনো লোক নেই যারা রামের মুখে কার্তিক গণেশের রূপগুণের গল্প শোনেনি আর মাছ দুটোকে চোখে দেখেনি। কে কার্তিক কে গণেশ কেবল রামই জানত।
ভোলা কতবার নাম ভুল করে রামের কাছে কানমোলা খেয়েছে, তার কোনো ইয়ত্তাই নেই। নারায়ণী বলেন, রামের কার্তিক গণেশ লাগবে আমার সাধ্যের সময়। ভোলার খবরে রাম মোটেই বিচলিত হয় না। সে স্লেটের উপর চোখ রেখে বলে, একবার ধরেই দেখুক না, মজা টের পাবে, জাল ছিঁড়ে বেরিয়ে যাবে। না তা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, ছিঁড়বে না। রাম স্লেট রেখে উঠে দাঁড়ায়। কই চল তো দেখি। পুকুর পাড়ে এসে দেখে ভগা ঘাটের কাছে কতকগুলো মুড়ি ভাসিয়ে জাল হাতে মাছ ধরার উদ্যোগে ব্যস্ত। ভগাকে গিয়ে এক ধাক্কা মারে রাম। হত ভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হয়ে বলে, বড়বাবু তো হুকুম দিয়েছেন, অন্য মাছ আর পাওয়া যায়নি তার ঠাকুর। রাম জাল কেড়ে ছুঁড়ে ফেলে দেয়। যা, ভাগ এখান থেকে। ভগা জাল গুছিয়ে আস্তে আস্তে চলে যায়। রাম ফিরে এসে আবার স্লেট পেন্সিল নিয়ে বসে। সে যে কার উপর রাগ না করার প্রতিজ্ঞা করেছে। সকাল সকাল পুজো আহ্নিক সারছিলেন দিগম্বরী। নেত্য এসে খবর দেয়, দিদিমা, মাছ পাওয়া গেল না, ছোটবাবু ভগাবাগ দিকে মেরে তাড়িয়ে দিয়েছে। এই মাছ দুটোর উপর দিগম্বরীর খুব লোভ ছিল। বড় রুই মাছের মুড়োর ব্যাপারে বিধবার মনের ভাব আন্দাজ করতে নেই। তাই লোভ ঠিক তার নিজের জন্যে নয়, কিন্তু নিজের হাতে রান্না করে বামুন ভোজন করিয়ে পুণ্যার খ্যাতি পাওয়ার লোভই বা কম কিসের? জামাইয়ের মত নিয়ে ভগাবাগ দিকে 4 আনা বকশিস দেবার লোভ দেখিয়ে জেলেদের মোটা জ্বালা নিয়েছেন। যদিও কার্তিক গণেশ সম্বন্ধে একটু আভাস দেননি জামাইকে। আজ সকালে ও মাছ দুটোকে ঘাটের পাশে ঘুরতে দেখে মনের আনন্দে এসে জপে বসেছেন। আর ঠিক তখনই এই দুঃসংবাদ। এমনিতেই দাঁত কিড়মিড় করার অভ্যেস। নেত্রর কাছে খবর পেয়ে দাঁতে দাঁত ঘষে জপের মালা উঁচু করে বলে ওঠেন, ওরে কি সত্যি রে আমার, কবে যে মরবে ছেলেটা, আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যেন সত্যি হয়, যেন রাত না পোয়ায়। কাছেই বসে তরকারি কাটছিলেন নারায়ণী। উঠে দাঁড়িয়ে চিৎকার করে ওঠেন, মা! সন্তানের মুখে মা ডাকের তুলনা নেই, কিন্তু নারায়ণীর এই ডাকে দিগম্বরীর বুকের রক্ত বরফ হয়ে গেল। নারায়ণী আর কিছুই বলতে পারেন না। তার দু চোখ বেয়ে জল পড়তে থাকে টপ টপ করে। একটু পরে চোখের জল মুছে রামের সামনে এসে দাঁড়ান। কঠোর গলায় জানতে চান, তুই ভগাবাগ দিকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিস? রাম চমকে উঠে স্লেট ফেলে এক দৌড়ে পালিয়ে যায়। আসল কথা জানতে পারলেন না নারায়ণী। ফিরে এসে ভগাবাগ দিকে ডেকে মাছ ধরার হুকুম দিলেন। হুকুমের যা দেরি! ভগা জাল শুদ্ধ প্রকাণ্ড একটা রুই মাছ ধরাস করে ফেলে উঠোনের মাঝখানে। মাছ দেখে ভয়ে শিউরে ওঠেন নারায়ণী। ওরে, একে ঘাট থেকে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশের একটা নয় তো? এত তাড়াতাড়ি এত বড় মাছ ধরার বাহাদুরিতে উল্লসিত হয়ে ভগা বলে ওঠে, হ্যাঁ মা ঠাকুরুন, এ ঘেটো রুই, বড় জব্বর রুই। তারপর দিগম্বরের দিকে আঙুল তুলে জানায়, ওই মা ঠাকুরুন তো একেই ধরতে বলেছিল। নারায়ণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন। নৃত্যকালে যদিও রামের উপর খুব সদয় নয়, তবু মাছ থেকে তার রাগ হয়। দিদিমা, পাড়ার লোকে সব্বাই জানে এই ছোটবাবুর কার্তিক গণেশের কথা। তুমি এই মাছ ধরতে দিলে কেন? 2-3টে পুকুরিকে আর মাছ ছিল না? 10টা লোক খেতে কি আধমন মাছের দরকার হয়? শিগগির লুকিয়ে ফেলো, এখনই এসে দেখলে। মুখ ভার হয় দিগম্বরীর। জানি নে বাপু অত শত, একটা মাছ ধরেছে তাই নিয়ে গোষ্ঠী শুদ্ধ হই হই। লুকিয়ে ফেলবি, বামুনরা খাবে না? নিত্য বলে, তোমার বামুনেরা খাবে তো সেই 2-2:30টার সময়। ছোটবাবু আগে স্কুলে যাক, নইলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা কোথায় গেল? ও আর খবর দিয়ে ছোটেনি তো? যা একটা কিছু করো মা, দাঁড়িয়ে থেকো না। ভগায় 4 আনা পয়সার লোভে জাল নিয়ে এসেছিল। ব্যাপার স্যাপার দেখে নগদ আদায়ের চিন্তা ছেড়ে পালিয়ে গেল।
প্রয়োজনে রামকে কোথায় পাওয়া যায় ভোলা জানে। পেয়ারাতলায় এসে হাজির হয়। রাম একটা ডালে পা ঝুলিয়ে বসে পেয়ারা খাচ্ছিল। ভোলা হাঁপাতে হাঁপাতে জানায়, দা ঠাকুর, দেখবে শো, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম পেয়ারা খাওয়া বন্ধ করে বলে, যা, সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। এক লাফে গাছ থেকে নেমে ঝড়ের বেগে উঠোনের মাঝখানে ছুটে আসে রাম। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, ওগো, এই তো আমার গণেশ। বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে। বলি মাটির উপর উপুর হয়ে কাটা ছাগলের মতো ছটফট করতে থাকে। শোকটা যে কত মর্মান্তিক দিগম্বরেরও বোধ হয় বুঝতে অসুবিধা হয় না। রাতে তাকে খাওয়ার জন্য নারায়ণী বারবার অনুনয় করতে থাকেন। সারাদিন উপোসের পরও রাম প্রায় কিছুই মুখে না দিয়ে উঠে যায়। দিগম্বরী আড়াল থেকে জামাইকে বলেন, তুমি একবার বলো, না হলে নারায়ণীও খাবে না, সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করেন, উপোস কেন? দিগম্বরী গলার স্বর যথাসম্ভব করুণ করে বলেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামন ভোজনের জন্য একটা মাছ ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝতে না পেরে জিজ্ঞাসা করেন, কি হয়েছে রে নেত্য? নেত্য আড়াল থেকে জানায়, ছোটবাবুর গণেশ। চমকে ওঠেন শ্যামলাল, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? হ্যাঁ, নেত্য বলে। আর কিছুই বলতে হয় না। পলকের মধ্যে তিনি ব্যাপারটা বুঝে ফেলেন। রাম খায়নি বুঝি? নেত্য জানায়, না। তবে আর খেতে বলে লাভ কি? রাম যখন খায়নি, সেও খাবে না। দিগম্বরী বলতে শুরু করেন, এমন কাণ্ড হবে জানলে বামুন খানার কথা তুলতাম না বাবা। ও নিজেই হুকুম দিয়ে মাছ ধরালো, আবার নিজেই যে কেন এমন করছে তা ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ আমারই। আমাদের অন্য কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে আর এক দণ্ডও থাকতে ভরসা হয় না। একটুখানি চুপ করে আবার কান্না সুরে বলতে শুরু করেন, কপাল আমার যদি নাই পূর্বে, তবে ভাই মারা যাবে কেন? আমাকেই বা লাথি ঝাঁটাকে থাকতে হবে কেন? বাবা, আমরা নিরুপায়, কিছু একটা করে দিতেই হবে। শ্যামলাল শুধু ব্যস্ত হয়ে ওঠেন, হ্যাঁ না কিছুই জবাব দেন না। নারায়ণী আড়াল থেকে নিজের মায়ের এই বেসরম ব্যবহারে লজ্জায় মরমে মরে যান। ফিরে এসে রামের বন্ধ দরজায় ঘা দিয়ে ডাকেন, লক্ষ্মী মানিক আমার, একবার দরজা খোল। রাম কোনো সাড়া দেয় না। নারায়ণী আবার ডাক দেন, ওঠ, দরজা খোল। ভিতর থেকে রাম চিৎকার করে, না খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা তাই, দরজাটা খোল। না না না, আমি খুলবো না। সত্যি সত্যি রাম সে রাতে দরজা খুলল না। ঘরে ভিতর থেকে সব শুনেছেন শ্যামলাল। নারায়ণী ঘরে ঢুকতেই বলেন, হয় কোনো উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব, এত ঝামেলা আমার আর সহ্য হয় না। উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকেন নারায়ণী। পরপর 2 দিন পার হয়ে যায়। রামের একটুও রাগ কমে না। নারায়ণী মনে মনে বিরক্ত হয়ে ওঠেন। আজ সন্ধেবেলাতেও রাম স্কুল থেকে ফেরেনি দেখে রাগে উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন নারায়ণী। দিগম্বরী নদীতে গেছিলেন গা ধুতে। সংসারে খবরাখবর, রামের কথা, মেয়ের সৃষ্টি ছাড়া মতিগতির অবশ্যম্ভাবী ফলাফল, ভাইয়ের সংসারে নিজের কর্তৃত্বের কথা, অল্প বয়সে মাথার চুল পাকার কারণ ইত্যাদি যাবতীয় কিছু প্রতিবেশীদের কাছে জাহির করার পর সেই খবরটা শুনেই বাতাসের বেগে উড়ে বাড়ি এসে পৌঁছান। উঠোনে পা দিয়ে হাঁক দেন, তোর গুণধর দেওয়ারে কাণ্ড শুনেছিস নারায়ণী? ভয়ে বিবর্ণ হয়ে জানতে চান নারায়ণী, কি কাণ্ড? দিগম্বরী বলেন, তারা থানায় গেছে, যাবেই তো, যা দুষ্টু ছেলে বাবা, এমন ওই 7 জন্মেও দেখিনি, এখন যা, জেলে যা। বলতে বলতে আনন্দে উছলে ওঠে দিগম্বরীর চোখ মুখ। উত্তর না দিয়ে নারায়ণী ডাকেন, নেত্য, রাম এখন এলো না কেন রে? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বলেন, আমি সবটাই শুনে এসেছি। নেত্য ঘটনা শোনার আগ্রহে হাঁ করে দাঁড়িয়ে থাকে।
নারায়ণী তাড়া দেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হয়ে চলে যায়। দিগম্বরী উদ্বিগ্ন হয়ে বলেন, কি হয়েছে জানিস নারায়ণী? মা, তুমি আগে ভিজে কাপড় ছাড়ো, তারপরই না হয় বলো। বলতে বলতে চলে যান নারায়ণী। দিগম্বরী অবাক হয়ে মনে মনে বলেন, বাপরে, মেয়ে রাগ দেখো। এমন একটা ঘটনার কথা বলতে না পেরে তার পেট ফুলে উঠতে লাগলো। ঘটনাটা হলো, গ্রামের স্কুলে জমিদারদের একটা ছেলে পড়তো। টিফিনের সময় তার সঙ্গে রামের তর্ক হয়। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হয়ে শেষ পর্যন্ত মারামারিতে পরিণত হয়। জমিদারের ছেলে বলেছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অনেক বেশি জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করে বলে, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, আর অমন রাঙাও নয়। কিছুদিন আগে পাড়ায় চাঁদা তুলে রক্ষাকালীর পুজো হয়েছিল। সে স্মৃতি রামের মনে তখনও জলজল করছিল। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করে নিজের হাত তুলে ধরে বলে, রক্ষাকালীর জীব তো এইটুকু। আর তাতেই রাম রেগে যায়। কি, অতটুকু? কখনো নয়, এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর দু একটা কথা এবং ঘুষোঘুষি। জমিদারের ছেলের গায়ে জোর কম ছিল, সুতরাং সেই বেশি মার খেল। নাক দিয়ে 2 ফোঁটা রক্ত পড়ল। স্কুলের ইতিহাসে এত বড় কাণ্ড আগে কখনো ঘটেনি। যে জমিদারের স্কুল, তার ছেলেরই নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করে ছুটলেন দরবার করতে। রামলাল অবশ্য তার আগেই পালিয়েছে। ভোলা ফিরে এসে জানায়, দা ঠাকুরকে পাওয়া গেল না। মুখ কালি করে বাড়ি আসেন শ্যামলাল। উঠোনে দাঁড়িয়ে হাঁক দেন, শুনছ, এই গ্রাম থেকে মনে হয় বাস ওঠাতে হলো। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলাম, তাও বোধহয় এবার ঘুচল। নারায়ণী ভাড়ার ঘর ছেড়ে বাইরে এসে চৌকাটে ভর দিয়ে শুকনো গলায় জানতে চান, ওরা থানায় গেছে তাই না? শ্যামলাল বলেন, বাবু শিবতুল্য লোক, তাই মাফ করেছেন, কিন্তু আর 5 জন তো আছে। দিন দিন এমন নতুন ফ্যাসাদ তৈরি হলে গ্রামে বাস করি কিভাবে বলতো? কোথায় রাম? সে এখনো আসেনি, বোধহয় ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর স্বরে বলেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, আর না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে, তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলাম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরে বারান্দা থেকে বললেন, নিজের ছেলেটাকে তো দেখতে হবে বাবা। শ্যামলাল উৎসাহিত হয়ে বলেন, হবে মা, নিশ্চয়ই হবে। কাল পাড়ার 5 জন ডেকে বিষয় সম্পত্তি সব আলাদা করে ফেলব। তোমাকে বলে রাখলাম, এ নিয়ে ওকে বকাঝকা করার কোনো দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে খুব আনন্দিত হন। বলেন, নারায়ণী কেন যোগে শাসন করতে যায় কে জানে বাপু। আমার তো দেখে ভয়ে বুক কাঁপে। যা গুয়ার ছেলে, আমাকেই অপমান করে, ওকে করবে, এ আর বেশি কি? আমি বলি কি, নিজের মা নিজের কাছে, রামের ব্যাপারে থেকো না। বোধহয় চক্ষু লজ্জার জন্যে শ্যামলাল শাশুড়ি কথায় সাই দিতে পারলেন না। শুধু বললেন, যাই হোক, ওকে শাসন করার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক হয়ে সব শুনলেন, একটা কথারও জবাব দিলেন না। ধীরে ধীরে চলে গেলেন নিজের কাজে। ঘণ্টাখানেক পরে নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবু ঘরে এসেছে। নারায়ণী চুপি চুপি উঠে রামের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। রাম খাটের উপর বসে চুপ করে কি যেন ভাবছিল। দরজা বন্ধ করার শব্দে চমকে মুখ তুলে দেখে, বৌদি দরজা বন্ধ করে ঘরের কোণে রাখা তারই একগাছা বেতের ছড়ি হাতে তুলে নিয়েছেন। সে এক লাফে খাটের অন্যদিকে গিয়ে দাঁড়ায়। নারায়ণ ডাক দেন, এদিকে আয়। হাত জোর করে মিনতি করে রাম, আর করবো না বৌদি, এইবার আমাদের ছেড়ে দাও। নারায়ণী কঠিন হয়ে বলেন, এলে কম মারবো, কিন্তু না এলে
এই বেত তোমার পিঠে ভাঙব। রাম তবুও নড়ে না, দাঁড়িয়ে মিনতি করে, 3 সত্যি করছি বৌদি, আর কোনোদিন করব না, কান বলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকে সপাত করে এক ঘা বেত রামের পিঠে বসিয়ে দিলেন। বেতের উপর বেত। প্রথমে দরজা খুলে পালানোর চেষ্টা করলো, পরে ঘরময় ছুটোছুটি করে বাঁচার চেষ্টা করলো, শেষে পায়ের নিচে পড়ে চিৎকার করতে লাগলো। নিত্য জানলায় দাঁড়িয়ে দেখতে দেখতে কেঁদে ফেলে বলল, মা, ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। দিগম্বরী দাঁত খিঁচে ওঠেন, তুই সব কাজে কথা বলতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের বাইরে থেকে হাঁক দেন, কি হচ্ছেটা কি? সারা রাত মারবে নাকি? নারায়ণী বেত ফেলে শাসাতে থাকেন, মনে থাকে যেন। রাম ভাত খেতে বসেছিল। দিগম্বরী আড়ালে বসে সুর তুলে বলেন, অত বড় ছেলেকে অমন করে কেউ মারে? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নিত্য কাজ করতে করতে বলে, তুমি কম নও দিদিমা, তুমিই তো সব কথা মাকে এসে লাগাও। সেদিন রাতে অত মার খাওয়ার পর মনে মনে রাগ পুষে রেখেছিল রাম। কথা শুনে চোখ পাকিয়ে বলে, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চিৎকার করে ওঠেন, নারায়ণী, ও নারায়ণী, শুনে যা, তোর দেওয়ারের কথা শুনে যা। নারায়ণী চান করতে যাচ্ছিলেন, ফিরে এসে ক্লান্তস্বরে বলেন, আর কথা শুনতে পারিনি মা, সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োতো, আর সহ্য হয় না। ওরে বাঁদর, এখনো তোর পিঠের দাগ মিলয়নি, এর মধ্যেই সব ভুলে গেলি? রাম কোনো জবাব না দিয়ে ভাত খেতে থাকে। নারায়ণের কথা না বাড়িয়ে স্নান করতে চলে যান। উঠোনের উপরেই ছিল একটা পেয়ারা গাছ। ভাত খাওয়ার পর রাম সেই গাছে উঠল। নির্বিচারে চিবুতে থাকে কাঁচা পাকা পেয়ারা। কাঁচা আধ খাওয়া সব পেয়ারা ছুঁড়ে ফেলে উঠোনময়। রামের কাণ্ড দেখে দিগম্বরী গা জ্বালা করে। নারায়ণী বাড়ি নেই, তিনি আর সহ্য করতে পারেন না। তোমার জন্যে তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটার জন্যে, তা কাঁচাগুলো নষ্ট করে হচ্ছেটা কি? রাম কোনোদিনই দিগম্বরী কথা সহ্য করতে পারত না। তারপর একটু আগে মার খাওয়ার কারণ জানতে পেরে রাগে ফুলছিল। গাছের উপর থেকে চেঁচিয়ে বলল, বেশ করছি বুড়ি। বুড়ি বিশেষণটা দিগম্বরী সবচেয়ে বেশি অপছন্দ করতেন। মুখ ভেঙিয়ে বলেন, বুড়ি বেশ করছ? আচ্ছা, আসুক নারায়ণী, যেমন কুকুর তার তেমন মুগুর হয়, চাই তো? কি বেহায়া ছেলে রে বাবা, মার খেয়ে পিঠে চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না? রাম গাছের উপর থেকে বলে, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা, পাজি হতভাগা, নাম বলছি। নামবো কেন? তোমার বাবার কাছ? দিগম্বরী রাগে চিৎকার করে ওঠেন, হ্যাঁ, তুই বাপ তুললি? শুনলি না তো, শুনলি? আর ঠিক সেই সময় নারায়ণী ঘাট থেকে ফিরলেন। গাছের উপর নজর পড়তি বলে ওঠেন, ভাত খেয়ে স্কুলে গেলি না? গাছে চড়েছিস যে? রাম ভেবেছিল গাছের উপর থেকে বৌদিকে দেখি পালিয়ে যাবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর ছিল না। বৌদিকে উঠোনে দাঁড়াতে দেখে ভয়ে ভয়ে বলে, পেয়ারা খাচ্ছি। হ্যাঁ, তা তো খাচ্ছিস, তা স্কুলে গেলি না কেন? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলে ওঠেন, ও তাই ভাত খেয়ে উঠে পেয়ারা খাচ্ছ? মেয়ের গলা শুনে ছুটে এলেন দিগম্বরী। রাগে ফুঁসতে ফুঁসতে বলেন, হতভাগা ছেলে আমার বাপ তোলে, বলে নামবো কেন তোর বাপের গাছ? কি বলেছিস? চোখ তুলে জানতে চান নারায়ণী। না বৌদি, বলিনি। বলিস নি? ওই তো, ওই তো নেত্র সাক্ষী আছে। দিগম্বরী চিৎকার করে ওঠেন। মুখ বিকৃত করে নাকি সুরে বলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন? আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলেম বৌদি। চেপে ধরলে চিঁচি করো, আর ছেড়ে দিলে লাফ মারো, তাই না? আর সহ্য হয় না রামের। হাতের কাঁচা পেয়ারা ছুঁড়ে মারে ধাঁ করে, আর সেটা দিগম্বরীকে না ছুঁয়ে নারায়ণের ডান ভুরুর উপর সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যে চোখে অন্ধকার দেখে সেখানেই বসে পড়েন তিনি। দিগম্বরী হাউমাউকে চেঁচিয়ে ওঠেন। নিত্য ছুটে আসে কাজ ফেলে।
গাছ থেকে এক লাফে নেমে পালিয়ে যায় রাম। দুপুরবেলা শ্যামলা স্নান খাওয়া করতে এসে দেখেন বিষম কাণ্ড। নারায়ণী চুপচাপ বিছানায় পড়ে আছেন, ডান চোখ ফোলা, কাপড়ের পটি বেঁধে নিত্য পাখার হাওয়া দিচ্ছে। দিগম্বরী সামনে এসে চিৎকার করে কেঁদে ওঠেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে গো, রাম মেরে ফেলেছে। চমকে ওঠেন শ্যামলাল, কাছে এসে আঘাত পরীক্ষা করেন, তারপর বলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, ওকে যদি খেতে দাও, যদি কোনোদিন কথা বলো, সেই দিনই যেন তুমি আমার মাথা খাও। শিউরে ওঠেন নারায়ণী, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনই যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়। ডাক্তার ডাকতে চলে যান শ্যামলাল। সারাদিন নদীর ধারে ধারে ঘুরে সময় কাটিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি বাড়ি ফিরে এলো রাম। বাড়িতে ঢুকি চমকে উঠল। উঠোনের মাঝখানে ছেঁচা বাঁশের বেড়া দিয়ে বাড়িটাকে দুই ভাগে ভাগ করা, বেশ শক্ত বেড়া। নাড়িয়ে দেখল ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলছিল। চুপি চুপি মুখ বাড়িয়ে দেখে সেখানেও একই ব্যবস্থা। ঘরে কেউ নেই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের উপর পড়ে। ব্যাপারটা ঠিক বুঝতে না পারলেও সকালে ঘটনার সঙ্গে কোথাও যেন একটা যোগ আছে আন্দাজ করে তার বুক শুকিয়ে গেল। চুপচাপ নিজের ঘরে ঢুকে খিদে তেষ্টা ভুলে বাড়ির অন্য তরফের গতিবিধি সারা শব্দ বোঝার চেষ্টা করতে লাগলো। রাত তখন প্রায় 9টা। ঘুরে এসে খিড়কির দরজায় টোকা দিতেই দরজা খুলে সরে দাঁড়ায় নিত্য। রাম জিজ্ঞেস করে, বৌদি কোথায়? ঘরে শুয়ে আছে। রাম ঘরে ঢুকে দেখে বৌদি খাটের উপর শোয়া, নিচে মাদুরের উপর দিগম্বরী ছোট মেয়েকে নিয়ে বসে আছেন। গোবিন্দ খেলা করছিল। ছুটে এসে কাকার হাত ধরে ঝুলতে ঝুলতে বলে, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এই ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়ে বসতেই পা সরিয়ে নেন নারায়ণী। চুপ করে বসে থাকে রাম। ছোট মেয়েকে ঠেলা দেন দিগম্বরী। বল না শুরু, তোর দাদাবাবু কি বলেছে ওকে? দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব কি জানো মা? দিগম্বরী বলেন, বিষয় সম্পত্তি। সুরতিনী বলে যায়, হ্যাঁ, সব বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেবে। দিগম্বরী বলেন, দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকা মেয়ে। সুরতিনী বলে, হ্যাঁ, দাদাবাবু দিব্যি দিয়েছেন, দিদি খেতেও দেবে না, কথাও বলবে না। বললে দাদাবাবু, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, তুই চুপ কর। বিছানায় শুয়েই ধমক দেন নারায়ণী। এবার শুরু করেন দিগম্বরী, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আধখুন করে ফেলবে, দিব্যি না দিয়ে কি করবে? আমি তো বাবু তার কোনো দোষ দিতে পারবো না, ও যে যাই বলুক। এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর কিন্তু চলবে না, ওকে স্বামীর দিব্যিটা তো মানতে হবে। সুরধুনী বলে, মা ভাত দেবে চলো। দিগম্বরী বিরক্ত হন, সবুর কর না বাছা। রাম তখনও বসে। এমন অবস্থায় ঘরবাড়িতে আগুন লেগে গেলেও দিগম্বরীর পক্ষে উঠে যাওয়া সম্ভব নয়। ঠিক সেই সময় নারায়ণী ক্লান্তস্বরে বলেন, সুরো, যেতে বল ওকে। রাম কান্না চেপে বলে, যেতে বল ওকে, আমার খিদে পায় না বুঝি? সে তো কখন খেয়েছি। নারায়ণী উত্তেজিত হয়ে বলেন, একেবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে 10 হাতে খেত। আমি জানি না, ওর নিত্যর কাছে যাক। আমি যাব না নিত্যর কাছে, আমি কারো কাছে যাব না, না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলতে বলতে দুমদাম পা ফেলে বাড়ি ঘর কাঁপিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে রাম। নিত্য কিছু খাবার এনে বলে, ছোটবাবু উঠে খাও। গর্জন করে ওঠে রাম, দূর হ পোড়ার মুখী, দূর হ। নিত্য খাবার রেখে চলে যেতেই রাম থালা গেলাস ঝনঝন করে উঠোনে ছুঁড়ে ফেলে দেয়। সকালবেলা শ্যামলাল কাজে চলে যাওয়ার পরে রাম নিজের উঠোনে পায়চারি করতে করতে গজগজ করে, আমি দিব্যি মানি না। ভাই তো দিব্যি, ও কে যে দিব্যি দেয়? ও কি আমার নিজের দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি না। আমি ওকে মেরেছি নাকি? আমি তো মেরেছি বুড়ি ডাইনিকে, লেগেছে তো বৌদির। তাহলে ওরা কেন দিব্যি দিতে আসে?
কেউই সে কথা জবাব দেয় না। খানিক পরে তার সুর বদলে গেল। বেশ তো, ভালোই হলো। নাইবা কথা বলল, নাইবা খেতে দিল। আমি মজা করে রাঁধবো, ভাত, ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? কিচ্ছু না। কেউ কোনো জবাব দেয় না। রাম রান্নাঘরে ঢুকে ক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নেড়ে কাজ শুরু করে। হাঁকডাক করে ভোলাকে চাল ডাল ধুয়ে আনতে, তরকারি কাটতে আদেশ দেয়। সবকিছুই নিত্য রান্নাঘরে রেখে গেছিল। ভোলাকে হুকুম দেয়, তুই আমার চাকর, ও বাড়ি যাবি না। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি? নেত্য আসুক না একবার এদিকে, তারপর দেখছি। নারায়ণী রান্নাঘরে বারান্দায় এসে চুপ করে শুনছিলেন। কৌতূহলী দিগম্বরী মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলেন। খানিক পরে মেয়ের কাছে উঠে এসে হাসি চেপে ফিসফিস করে বলেন, আহা, বাছার কি বুদ্ধি! ও আবার তরকারি রেঁধে খাবে। একটা পেতলের হাঁড়িতে এক গাদা চাল গড়ায় গলায় তুলে রান্না চড়িয়েছে, আর জল দিয়েছে মোটে 1 ফুঁটা। একজন খাবে, রাঁধছে 10 জনের। তাও যদি সেদ্ধ হতো, পুড়ে ছাই হয়ে যাবে। ওই হাঁড়ি থেকে অত চাল ধরে নাকি? না ওইটুকু জলের কাজ? আবার রাঁধিয়ে বলে অহংকার দেখো। আমরাও তো বাপু রান্না করি, কিন্তু অহংকার করি কখনো? ভাত রাঁধবো তা এমন জল দেবো আর দেখতেই হবে না, চোখ বুজে সেদ্ধ হয়ে যাবে। কই রাঁধু দেখি আমার সঙ্গে পাল্লা দিয়ে, লোকে খেয়ে কাটতে ভালো বলে শুনি। নারায়ণী মুখ ফিরিয়ে বসে থাকেন। নিত্য কাছেই ছিল, বলল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? মায়ের দেখা দেখি সুরধুনিও মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে রামের রকম সকম লক্ষ্য করছিল। ঘণ্টাখানেক পরে ছুটে এসে দিদির হাত ধরে টানাটানি করতে শুরু করে। ও দিদি, দেখবে সো, মা গো, রামদাদা একেবারে কাঁচা ভাতগুলো শুধু শুধু খাচ্ছে। কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাত খেলে পেট ব্যথা করবে না বলো? নারায়ণী বোনের হাত ছেড়ে বিছানায় শুয়ে পড়ে। কত দুঃখে, কত খিদেই রাম যে এগুলো খেতে বসেছে সে ছাড়া আর কেউ বুঝবে না। দুপুরবেলা শ্যামলালের খাওয়ার পর দিগম্বরী ডাকাডাকি করেন, যা পারিস দুটো খেয়ে নে, রামের চিন্তায় জ্বরের মতো হয়েছে, ও ভাত খেলে কোনো খারাপ হবে না। নারায়ণী মোটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, নিচু গলায় বলে, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খেয়ে নাও। দিগম্বরী বলেন, ভাত না খাস তাহলে 2খানা রুটি করে দিই। না, কিচ্ছু না। আশ্চর্য হন দিগম্বরী, ও আবার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ দুটো না খেলে কি চলে? নারায়ণী জবাব দেন না। নিত্য এসে বলে, তুমি মিথ্যে বকে মরছো দিদিমা, ওখানে দাঁড়িয়ে সারা বেলা চিৎকার করলেও তুমি খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, বরং একটু ঘুমোতে দাও। জানি নে বাপু, আঘাত লাগলে জ্বর টর একটু হয়, তাই বলি কি মানুষ উপোস করে পড়ে থাকে? বলতে বলতে চলে যান দিগম্বরী। বিকেলে নারায়ণী আবার রান্নাঘরে বারান্দায় এসে বসেন। যতবার নিত্যর চোখে চোখ পড়ে ততবারই কি যেন বলতে গিয়েও আর বলতে পারেন না। রাম স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে দোকান থেকে মুড়ি মুড়কি কিনে আনে। খেতে খেতে বড় গলা করে সবাইকে শুনিয়ে শুনে বলে, কি আর ক্ষতি হলো, ভাত খেয়ে স্কুলে গেলাম, আবার ফিরে এসে খাচ্ছি। রাম জানতো বেড়ার উপাসে সবাই আছে, সকালের মতো এবেলাও কেউ কোনো জবাব দেয় না। এবার রাম চিৎকার করে জানিয়ে দেয়, এদিকটা আমার সীমানা, কেউ এদিকে এলে পা ভেঙে দেব। পা ভেঙে দেওয়ার ভয় সে আগেও দেখেছে, তখনও কোনো লাভ হয়নি, এখনো হলো না। তার হুঙ্কারে কেউ ভয় পেয়েছে কিনা বোঝা গেল না। সন্ধ্যের পর আলো জেলে রান্নাঘরে ঢুকে আবার শুরু করে দিল চিৎকার চেঁচেমেচি, আমার কাঠ কই, আমি রাঁধবো কি দিয়ে, শিলনোড়া কই, বাটনা বাটবো কিসে? মা বলেছে কাল শিলনোড়া কিনে দেবে, ওঘর থেকে বলে নিত্য। আমি কেনা শিলনোড়া চাইনি বলে কান্না চেপে রান্নাঘর থেকে বেরিয়ে যায় রাম। একটু পরে ফিরে আসে। কেন আমার গণেশকে ধরালো ওই বুড়ি, কেন আমাকে মুখ ভেঙালো, গাল দিয়েছি, বেশ করেছি, ও বুড়ি মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করেন, শুনলি নারায়ণী, শুনলি, এ সমস্ত পায়ে পা দিয়ে ঝগড়া করা নয়, তুই বলতো। নারায়ণী অন্যদিকে চেয়ে থাকেন। পরের দিন সকাল থেকেই রামের কথার ধরন বদলে গেল।
দুদিন পার হয়ে গেছে, বৌদি ডাকেনি, বকেনি, খেতেও দেয়নি। জ্ঞান হওয়ার পর থেকে এ ঘটনা কোনোদিন ঘটেনি। এবার সত্যি সত্যি ভয় হয় রামের। বারান্দায় বসে নানা কৈফিয়ত শুরু করে। একবার বলে বিড়াল মারতে পেয়ারা ছুঁড়েছিল, হাত ফসকে বৌদির কপালে লেগেছে। গালাগালি সে গোবিন্দকে দিয়েছে। আবার কথা বদলে বলে গালাগালি দিয়েছে ভোলাকে। উপারের লোকেরা তবুও নিরুত্তর। কোনো কৈফিয়তই যখন কাজ হয় না, তখন লজ্জা ভয় ছেড়ে বলেই ফেলে আর কোনোদিন করব না। তবুও কোনো ফল হয় না। কাঁদতে শুরু করে সে। ভাবতে থাকে কিভাবে বৌদিকে খুশি করবে। বৌদিরা তাকে আলাদা করে দিয়েছে, সে খাবে কি, থাকবে কার কাছে? এই সব ৭-৫ ভাবনার কোনো কুলকিনারা পায় না। আজ আর রান্নার চেষ্টাও করে না। পড়তে না বসে ঘরে গিয়ে শটান শুয়ে পড়ে। লুকিয়ে কেঁদে কেঁদে গত রাতেই আবার জ্বর হয়েছে নারায়ণীর। দুপুরবেলা এক বাটি দুধ নিয়ে আসেন দিগম্বরী। বলেন, এটা খেতেই হবে, না খেয়ে কি মরবি নাকি? প্রতিবাদ না করে এক চুমুকে দুধ খেয়ে বাটি নামিয়ে পাশ ফিরে শুয়ে থাকেন নারায়ণী। না না করে কথা কাটাকাটি করতেও তাঁর আর ইচ্ছে করে না। রাত ৯টার সময় নিত্য এসে চুপি চুপি খবর দেয়, মা, ছোটবুর তো কোনো সার শব্দ নেই, রাত যে অনেক হলো। নারায়ণী উদ্বেগে উঠে বসে কেঁদে ফেলেন। লক্ষ্মী মা আমার, একবার গিয়ে দেখায় সে ঘরে আছে কিনা। নেত্র চোখ ভিজে যায়। হাত দিয়ে চোখ মুছে বলে, আমার যেতে সাহস হয় না মা, ভোলাকে ডেকে আনতে বলো। ভোলা এসে জানায়, দাঠাকুর ঘরে আছে, ঘুমোচ্ছে। নারায়ণী নিঃশব্দে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে আবার শুয়ে পড়েন চাদর টেনে। পরদিন সকাল হতে না হতেই স্নান সেরে রান্না শুরু করেন নারায়ণী। রান্না যখন প্রায় অর্ধেক শেষ হয়ে এসছে, তখন দিগম্বরী এসে হাজির হন। কর্কশ স্বরে জানতে চান, তোর না জ্বর নারায়ণী? ৩ দিন তো কিছু খাসনি, তা ভোরবেলা উঠে চান করে এসব কি হচ্ছে রে শুনি? দেখতেই তো পাচ্ছ মা, রান্না করছি। হ্যাঁ, তা তো পাচ্ছি, কিন্তু কেন শুনি? তুই কি আমার হাতে খাবি না নাকি? জবাব না দিয়ে নিজের কাজ করে যান নারায়ণী। কাঁচা পেয়ারার আঘাতে বৌদির না জানি কতটা লেগেছে। কাল সারাদিন সেই কথাই ভেবেছিলাম। বৌদিকে আঘাত করার অন্যায় কিভাবে মুছে যায়, সেই চিন্তায় ব্যস্ত হয়েছে মনে মনে। এই সব ৭-৫ ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে যায় বৌদির সেই কথা। কিছুদিন আগে এখান থেকে চলে যেতে বলেছিলেন রাম চলে গেলে খুশি হবেন। তারকেশ্বরের কাছে তার মামার বাড়ি শুনেছিল, কিন্তু ঠিক কোথায় তা জানা নেই। খুঁজে বের করে নিতে অসুবিধা হবে না। মনে মনে সেটাই ঠিক করে একটা ছোট পুঁটুলিতে তার জামা কাপড় গুছিয়ে অপেক্ষা করে রাম। রান্না শেষ হতে নারায়ণ একটা থালায় সব পরিপাটি করে সাজাতে ব্যস্ত। এমন সময় ভোলা এসে ডাক দেয়, মা। কি রে ভোলা? ভোলার চোখে চোখ রাখেন নারায়ণী। এই কদিন সে বাইরের উঠোনে গরুর সেবা করত ঠিকই, কিন্তু রামের ভয়ে ভিতরে ঢুকতে সাহস পায়নি। ভোলা আস্তে আস্তে বলে, মা, একটা কথা আছে চুপি চুপি। নারায়ণীর কাছে আসতেই ভোলা ফিসফিস করে বলল, মা, তুমি যা বলেছিলে তাই হবে, যদি 2 টাকা দাও। ভোলার কথা বুঝতে পারেন না নারায়ণী। অবাক হয়ে বলেন, কি হবে? কাকে টাকা দিতে হবে? তুমি বলেছিলে না ওই দাঠাকুরে চলে যেতে, তিনি যেতে রাজি আছেন। আচ্ছা, 2 টাকা না পারো 1 টাকায় দাও। হাত পাতে ভোলা। নারায়ণী ব্যাকুল হয়ে বলে ওঠেন, কোথায় যেতে রাজি আছে? কোথায় সে? ওই তো বাইরের গাছতলায় দাঁড়িয়ে। বাবা তারকনাথের থানের ওদিকে কোথায় যেন তার মামার বাড়ি আছে। যা ভোলা, শিগগির ডেকে আনোকে। বল গিয়ে আমি ডাকছি। ভোলা ছুটে যায় রামকে ডাকতে। নারায়ণী কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন। একটু পরে রাম ছোট একটা পুঁটুলি হাতে কাছে এসে দাঁড়াতেই নিঃশব্দে নারায়ণী তার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যান।
দূর থেকে সব কিছু লক্ষ্য করছিলেন দিগম্বরী। রামকে রান্নাঘরে ঢুকতে দেখে তড়িঘড়ি সামনে এসে দেখেন সাজানো থালার সামনে নারায়ণীর কোলে বসে বুকের ভেতর মুখ লুকিয়ে রেখেছে রাম। নারায়ণীর চোখের জল বৃষ্টির ধারার মতো গড়িয়ে পড়ছে তার মাথায়, পিঠে। অবাক চোখে কিছুক্ষণ দেখার পর আর ধৈর্য ধরে না দিগম্বরীর। তিনি বলে ওঠেন, ও তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি? তাহলে জামাইয়ের দেহে এত বড় দিব্যিটা ভেসে গেল বল? নারায়ণী মুখ তুলে বলেন, ভেসে কেন যাবে মা? তার কথা তুমি অমান্য করিনি। 3 দিন নিজে খাইনি, খেতেও দিইনি। ধমকে ওঠেন দিগম্বরী। ও, এই বুঝি অমান্য করিসনি? তবে এটা কি হচ্ছে শুনি, যে দিব্যি দিয়েছে তার হুকুম ছাড়াই? আমার হুকুম নেওয়া আছে মা। দিগম্বরী বিশ্বাস করেন না, আরও রেগে গিয়ে বলেন, আমি কচি খুঁকিয়ে নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতে পারলাম না? নারায়ণীর আর সহ্য হয় না, তিনিও কঠিন হয়ে ওঠেন। তুমি কি জানবে মা, কার কাছে আমি কখন কি হুকুম নিয়েছি? যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে। বলেই গভীর স্নেহে রামের লুকোনো মুখ বুকের ভেতর থেকে বের করে আদর করতে করতে বলেন, যাকে এতটুকু বয়স থেকে বুকে করে বড় করে তুলেছি সেই জানে হুকুম কোথা থেকে আসে। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না মা। এখন একটু সামনের থেকে যাও, ওকে দুটো খাইয়ে দিই, ও আমার 3 দিন উপোস করে আছে। বলতে বলতে অঝরে কেঁদে ফেলেন নারায়ণী। দিগম্বরী এক মুহূর্ত চুপ করে থেকে বলেন, এখানে তবে আমার কি থাকা ঠিক হবে? আর এ বাড়িতে আর থাকতে পারবো না, তোকে আমি স্পষ্ট বলে দিলাম। কিন্তু নারায়ণী বলেন, আমিও এই কথাটা তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা। সত্যিই তোমার এখানে আর থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলেটা যেন শুকিয়ে আধখানা হয়ে গেছে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। তুমি আজ থাকো, কাল বাড়ি চলে যাও, তোমার খরচপত্র সব আমি পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। অবাক দিগম্বরী কিছুক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন, তারপর চলে যান ধীরে ধীরে। রাম বুকের ভিতর থেকে আস্তে আস্তে বলে, না বৌদি, উনি থাকুন, আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে বৌদি, আর একবার তুমি দেখো। নারায়ণী রামের মুখ তুলে ধরে কপালে ঠোঁট ছোঁয়ান, চোখের জলের ভিতর দিয়েও মুখে হাসি ফুটিয়ে বলেন, তুই এখন ভাত খা। বন্ধুরা, আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যারা এখনো আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেন, আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন ও শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আসি বন্ধুরা, নমস্কার।